আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে আজকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেটি ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। ঢাকা বোর্ড 2025 সালে এই অধ্যায় থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। তো আজকে আমি আপনাদেরকে প্রথম যে সৃজনশীল প্রশ্ন এসেছিল অংশীদারি ব্যবসায়ের, অর্থাৎ ঢাকা বোর্ডে যে 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি আছে সেটি সমাধান করে দেব। সকলেই প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখেন, এখানে ঢাকা বোর্ড 2025 সালে 3 নম্বর যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে রহিম ও করিমের। তো প্রশ্নটি সাথে রাখেন, তাহলে অঙ্কটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখানে বলছে রহিম ও করিম একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। 2024 সালের 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 1,50,000 টাকা ও 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। অংশীদারি চুক্তি শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। রহিম মাসিক 1,000 টাকা করে বেতন পাবে। 2024 সালের 1 অক্টোবর তারিখে করিম ব্যবসায়ী 20,000 টাকা ঋণ হিসাবে আনেন। ব্যবসার মুনাফা 2:1 অনুপাতে বণ্টিত হবে। ওই বছরে রহিম ও করিম যথাক্রমে 20,000 টাকা ও 17,000 টাকা কারবার হতে উত্তোলন করলেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে এরপরে বলছে বছরের শেষে ব্যবসার নেট লাভ হয়েছিল 1,35,000 টাকা। ক নম্বরে বলছে করিমের ঋণ হিসাব প্রস্তুত করো। খ নম্বরে বলছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গ নম্বরে বলছে অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের প্রশ্নের ধরন। তা আমি এখন আপনাদেরকে ক খ গ তিনটি কি করব, সমাধান করে দেব। এখানে ক নম্বরে বলছে করিমের ঋণ হিসাব প্রস্তুত করো। তো ঋণ হিসাব প্রস্তুত মানে হচ্ছে আপনাকে খতিয়ান করতে বলছে। তো খতিয়ান আমরা দুইভাবে করে থাকি, একটা হচ্ছে চলমান জের ছকে, আরেকটা হচ্ছে টি ছকে। তো আমরা এখানে খতিয়ানটা যেটা করব সেটা হচ্ছে টি ছকে আমরা করে নিব। দেখেন, এখানে আমরা অবশ্যই করিমের ঋণ হিসেবের জন্য গড়টি করব। এখানে একটি হবে ডেবিট পক্ষ, আরেকটি হবে ক্রেডিট পক্ষ। এটি হচ্ছে আমাদের টি ছক। টি ছকের মাধ্যমে আমরা খতিয়ান যেভাবে করি, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এভাবে ঘরটি আপনারা করে নেবেন। এখন যেহেতু আমাদেরকে বলছে করিমের ঋণ হিসাব প্রস্তুত করতে বলছে, তো করিমের ঋণ হিসাব যদি প্রস্তুত করতে বলে, সে দেখতে হবে যে করিম ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ দিয়েছে কত তারিখে সেটি। এখানে দেখেন মাঝে একটা কথা বলছে 2024 সালের 1 অক্টোবর তারিখে করিম ব্যবসায়ী 20,000 টাকা ঋণ আনেন। এই যে সে 1 অক্টোবরের 1 তারিখে ঋণ আনে, সেজন্য আমরা এখানে অবশ্যই তারিখটা লিখে নেব। তার আগে আমি আপনাদেরকে যে বিষয়টি বুঝিয়ে দেব, কোনো একজন অংশীদার যদি ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ আনে তাহলে তার জাবেদাটা কি হবে দেখেন, সেখানে জাবেদা হবে ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট হবে। কি হবে? নগদান হিসাব ডেবিট হবে। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ নামক দায়ের পরিমাণ বাড়বে, সেজন্য আমরা ঋণ হিসাব কি করব? ক্রেডিট। তো দেখেন, তো এখানে জাবেদায় আমাদের 20,000 টাকার নগদের ঘরে ডেবিট দিকে যাবে, আবার 20,000 টাকার ঋণ হিসাবে ক্রেডিট দিকে চলে যাবে। তো দেখেন, তো এখানে ঋণ হিসাবটা কোন দিকে আছে? ক্রেডিট পাশে। তাহলে আমাদের কখনোই যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ দেয়, তাহলে ওই আমরা যখন ঋণ হিসাব প্রস্তুত করতে যাব, ওই এন্টিটিকে আমরা নিয়ে যাব তার ক্রেডিট পাশে। তো আমরা এখানে তারিখের ঘরে লিখে নিব 2024 অক্টোবরের 1 তারিখ। তো এখানে আমরা উল্টো দিকের কথাটা লিখে নিব নগদান হিসাব। জাবেদার উল্টো দিকের কথা কি ছিল? নগদান হিসাব। সেটি আমরা এখানে লিখে নিব। তো নগদান হিসাব লেখার পরে দেখেন তো কত হাজার টাকা ঋণ নিয়েছিল? 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা এখানে ক্রেডিট পাশে লিখে নিব। আশা করি এতটুকু পর্যন্ত আপনি বুঝতে পারছেন। এখন দেখেন, যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ দেয়, তাহলে তাকে ঋণের উপরে একটি সুদ দিতে হয়। কি দিতে হয়? সুদ দিতে হয়। প্রশ্ন হচ্ছে আজকের অঙ্কে কি আপনাদেরকে ঋণের উপরে সুদ সম্পর্কে কিছু বলছে? বলে নাই। তাহলে আপনারা মনে রাখেন, যদি ঋণের উপর সুদ সম্পর্কে কিছু বলা না থাকে, তাহলে আমরা 6% হারে 6 মাসের সুদ ধার্য করব। কত পার্সেন্ট হারে? 6% হারে 6 মাসের সুদ ধার্য করব। তাহলে দেখেন, আমরা যদি এখানে 20,000 টাকার উপরে 6% করি, কত পার্সেন্ট করি? 6% করি। আর আমরা এখানে 6 দিয়ে গুণ করব, 12 দ্বারা ভাগ করব। কিন্তু এটা এখন হবে না, এটা এখন হবে না। কারণ কেন? কারণ হচ্ছে এখানে আপনি কখন ঋণটি দিয়েছেন, অর্থাৎ করিম কখন ঋণ দিয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে, সে তারিখটি উল্লেখ আছে। তারিখ যদি উল্লেখ থাকে তাহলে তারিখ অনুযায়ী করতে হবে। তো আমাদের অক্টোবরের 1 তারিখে দিয়েছে, অক্টোবর থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত গণনা করব, কারণ আমরা অংশীদারি ব্যবসা 1 বছরের জন্য করি। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। সেজন্য আমরা এখানে 3 দ্বারা গুণ করব আর 12 দ্বারা ভাগ করব। তাহলে দেখেন আমাদের এখানে কত আসে? 20,000 টাকার উপর আমরা 6% করব,
তাহলে আমাদের 1200 টাকা আসবে। এরপরে 3 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এখানে আসবে 300 টাকা। এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠানে সে ঋণের সুদ পাবে, কি পাবে এটা? এটা হচ্ছে আমাদের জন্য ঋণের সুদ। দেখেন ঋণের সুদ পাবে সে এটি। তো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেহেতু সে ঋণের সুদ পাবে, এটা অবশ্যই ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য ব্যয় হবে। আর এটাকে আমরা সবসময় কি লিখবো? দেখেন এটা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের একদিকে দায়ের পরিমাণও বাড়াবে। কিভাবে? এটা হচ্ছে প্রদেয় ঋণ হিসাব ক্রেডিট করে ফেলবে। প্রদেয় ঋণ হিসাব কি করবে? ক্রেডিট করে ফেলবে। তো আমরা এখানে লিখে নিব যে ডিসেম্বর 31 তারিখ, উল্টো দিকে একটা কথা লিখে নেবেন আপনি, লাভ লোকসান আবন্টন হিসাব। কি লিখবেন? লাভ লোকসান বন্টন বা আবন্টন হিসাব লিখে নেবেন। আবন্টন হিসাব এটি লিখে নেবেন। লেখার পরে আপনি এখানে যেটি লিখবেন সেটি হচ্ছে ঋণের সুদ হিসাব। এই কথাটা আপনি এখানে লিখে নেবেন। এটা কিন্তু দায়ের পরিমাণকে বাড়ায়। ঋণের সুদ যদি আপনি প্রতিষ্ঠানে দেন তাহলে এটা যাবে হবে ঋণের সুদ হিসাব ডেবিট, প্রদেয় ঋণের সুদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে 300 টাকা ক্রেডিট পাশে লিখে নিব, কারণ এটা আমার দায়ের পরিমাণকে বাড়াবে। এখন দেখেন একদিকে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হবে। তো এখন আমরা কি করব? এখানে যেতে আমাদের আর কোনো কিছু আসবে না, যেদিকে টাকা বেশি সেদিকে টাকাটা আমরা এখানে আগে ফলাফলটা নামাবো। তো ডেবিট দিকেও আমরা কি করব? দাগ দিব, আর ক্রেডিট পাশেও দাগ দিব। এখানে আমাদের ক্রেডিট দিকের ফলাফল বেশি, সেজন্য আমরা এখানে বসাবো। এটাকে ক্লোজ করে এই টাকাটাকে আমরা এখানে নিয়ে আসবো। এটাকে আমরা এখানে ক্লোজ করে ফেলবো। এখন দেখেন আমরা জানি আমরা এখানে যে টাকাটা ডেবিট ক্রেডিট দিকে বেশি ছিল, এটাকে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। এরপরে ডেবিট দিকের উপরের টাকা দেখেন, যদি উপরে কোনো টাকা থাকতো তাহলে বিয়োগ করে এখানে আমরা ব্যালেন্স সিডি বের করতাম। তাহলে যেহেতু এখানে কোনো টাকা নেই, সেজন্য আমরা এখানে এই আমাদের 20,300 টাকা, এই 20,300 টাকা হয়ে যাবে আমাদের জন্য কি? ব্যালেন্স C/D, ব্যালেন্স C/D। এটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখ। তো এটা আমার জন্য পরবর্তী বছরে হয়ে যাবে কি? ব্যালেন্স BD। তো আমরা এটাকে এখানে ডেবিট পাই, এবার ক্রেডিট পাশে নিয়ে আসবো আমরা এখানে। তো আমরা এখানে লিখে নিব জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স B/D, এটি লিখে নেবেন আপনি এখানে। তাহলে আমাদের এখানে আসবে 20,300 টাকা। তো এটি ছিল আমাদের ক নাম্বারের আনসার। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে গেলে আমাদেরকে অবশ্যই ঘরটি করে নিতে হবে। আপনারা এখানে লিখে নেবেন রহিম ও করিমের লাভ লোকসান আবন্টন হিসাব 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এই কথাটা লিখে নেবেন। এরপরে ডেবিট পাশে একটি এবং ক্রেডিট পাশে একটি ঘর করবেন, অর্থাৎ বিবরণ টাকা দুই পাশে আমাদের সেম ঘর হবে। এভাবে আপনারা ঘরটি করে নেবেন। এখন আসেন লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে আপনাদের ডেবিট পাশে কোনগুলো আসবে আর ক্রেডিট পাশে কোনগুলো আসবে। অংশীদারি ব্যবসার যত প্রকার ব্যয় আছে সব ব্যয় আসবে আমাদের ডেবিট পাশে, আর যত প্রকার আয় থাকবে সকল প্রকার আয় যাবে আমাদের ক্রেডিট পাশে। এই জিনিসটি মাথায় রাখেন, তাহলে এটি সহজ হয়ে যাবে আপনাদের জন্য। যত প্রকার ব্যয় হবে সব ব্যয় আসবে কোন দিকে? ডেবিট পাশে। আর যত প্রকার আয় হবে সকলগুলো যাবে আমাদের কোথায়? ক্রেডিট পাশে। এটি বুঝলে আপনাদের জন্য কি হবে? এটি সহজ হয়ে যাবে করতে। এখন আসেন আমরা যখন এই যে লাভ লোকসান আবন্টন হিসাব করতে যাব, তখন আমরা কোন পাশ থেকে অঙ্কটি শুরু করব আর কি নিয়ে আমরা অঙ্কটি শুরু করব, এই বিষয়টি জানতে হবে। অংশীদারি ব্যবসার লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে আপনাদেরকে প্রশ্নে অবশ্যই একটি নিট লাভ বা নিট মুনাফা দিয়ে থাকবে। এই অঙ্কের ক্ষেত্রে দিয়ে দিছে আমাদেরকে। এখানে বলছে বছর শেষে ব্যবসার নিট লাভ হয়েছিল 1,35,000 টাকা। এই যে নিট লাভ 1,35,000 টাকা, এই টাকাটা নিয়ে আপনাকে কি করতে হবে? অঙ্কটি শুরু করতে হবে। যেহেতু লাভ হয়েছে তার মানে লাভ সবসময় ক্রেডিট পাশে যাবে, সেজন্য আমরা এটিকে ক্রেডিট পাশে নিয়ে আসবো। তো আমরা এখানে লিখবো নিট লাভ, নিট লাভ। তো নিট লাভের পরিমাণ ছিল আমাদের 1,35,000 টাকা। এই 1,35,000 টাকা আমরা এখানে কি করব? ক্রেডিট পাশে বসিয়ে দেব। এরপর আপনি যে কাজটি করবেন সেখানে লিখবেন অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব, এটার জন্য একটি হেডিং করবেন। সেম হেডিংটি আপনি ডেবিট পাশে করে নেবেন। অংশীদারদের
মূলধন হিসাব। দেখেন আমরা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে দুই দিকে কি করব, হেডিংটি করে নিব। লেখা একটু খারাপ হলো, একটু বোঝার জন্য চেষ্টা করেন, আমি জাস্ট বোঝানোর জন্য অঙ্কটি করছি। তো দেখেন এখানে আমরা অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব দুই পাশে এখানে লিখে নিচ্ছি। তো দুই পাশে লেখার কারণ হচ্ছে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলি, অংশীদারদের অনেকে চলতি হিসাবও দেখে এখানে। তো চলতি হিসাব কখন হবে, মূলধন হিসাব কখন হবে? আপনাকে সৃজনশীল গ নম্বরে কি করতে বলছে সেটির দিকে খেয়াল করবেন। সৃজনশীল গ নম্বরে বলছে আপনাকে মূলধন হিসাব প্রস্তুত করতে বা নির্ণয় করতে। যখনই সৃজনশীল গ নম্বরে আপনাকে বলবে মূলধন হিসাব, তখন এখানে হবে মূলধন হিসাব। যদি বলে চলতি হিসাব করতে, তখন এখানে হবে চলতি হিসাব। কারণ হচ্ছে লাভ লোকসান আবন্টনের হিসাবের আমরা তথ্যগুলো নিয়ে মূলধন হিসাবটা প্রস্তুত করি, সেজন্য আমাদেরকে এটি করতে বলে। তো দেখেন আমরা এখন অংশীদারদের মূলধন হিসাবের ক্ষেত্রে আমরা কোনগুলো আনবো ডেবিট পাশে, আর এখানে কোনগুলো যাবে আমাদের ক্রেডিট পাশে। দেখেন যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন দেয়, তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মূলধনের উপর সে একটি সুদ পাবে, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হবে। ভালো করে মনে রাখেন, যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন দেয়, তাহলে মূলধনের উপরে তাকে যে সুদ দেওয়া হবে এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে রহিম এবং করিম দুইজনে যে মূলধন দিয়েছে, তাদেরকে এখন মূলধনের উপরে সুদ দিব, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটা চলে যাবে কোন পাশে, ডেবিট পাশে। তো আমরা এখানে লিখে নিব মূলধনের সুদ, মূলধনের সুদ, এটার জন্য আমরা একটু এখানে হেডিং করব। তো এখানে লিখে নিব আমাদের হচ্ছে একজন হচ্ছে রহিম, আরেকজন হচ্ছে আমাদের করিম, দুইটি আমরা এখানে লিখে নিব। তো দেখেন এই যে আপনাকে মূলধনের সুদটা এখন গণনা কার্যের মাধ্যমে অবশ্যই পরীক্ষার খাতায় দেখাতে হবে, না হলে কিন্তু এখান থেকে 1 মার্ক আপনাদের কেটে নেওয়া হবে। তো আমরা এখানে কি করব, গণনা কার্য কথাটা এখানে লিখে নিব। গণনা কার্য লেখার পরে লিখবেন গণনা কার্য 1 মূলধনের সুদ, মূলধনের সুদ। তো মূলধনের সুদের ভিতরে আমাদের প্রথমে যে আছে রহিম। তো দেখেন তো রহিম ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন দেয় কত, ব্যবসায়ী প্রতিষ্ঠানে সে মূলধন দিয়েছিল 1,50,000 টাকা। এখন মূলধনের উপরে সুদের পরিমাণ কিন্তু তারা এখানে বলছে যে অংশীদারদের চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলন উপরে 10% হারে কি করতে হবে, সুদ ধার্য করতে হবে। তো আমরা এখানে 10% করে নিব। তো 10% করলে এখানে আসবে আমাদের 15,000 টাকা। এরপর আমাদের করিমের যেটি আছে সেটি আমরা এখানে বসাবো। করিম ব্যবসায়ী প্রতিষ্ঠানে দিয়েছিল এখানে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আমরা এখানে বসাবো, এরপরে 10% করব, তাহলে আমাদের এখানে আসবে 10,000 টাকা। তাহলে দেখেন আমরা এখানে লিখে নিব 15,000 টাকা, আর এখানে লিখে নিব আমরা 10,000 টাকা। দুইটিকে যোগ করলে আসবে 25,000 টাকা, এটিকে আমরা টাকার ঘরে নিয়ে যাব। দেখেন আশা করি আপনি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। দেখেন মূলধনের সুদ যদি প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়, তাহলে উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি হবে, অবশ্যই আয় হয়ে যাবে। সেজন্য উত্তোলনের সুদটাকে আমরা নিয়ে যাব ক্রেডিট পাশে। এখন প্রশ্ন হচ্ছে কেউ কি উত্তোলন করছে, এখানে আমাদের এখানে প্রশ্নের শেষে বলছে ওই বছরে রহিম ও করিমের যথাক্রমে 20,000 টাকা ও 17,000 টাকা কারবার হতে উত্তোলন করেছিলেন। তার মানে উত্তোলন আছে, এখন উত্তোলনের উপরে আমাকে সুদ ধরতে হবে। এই সুদটা চলে আসবে আমাদের ক্রেডিট পাশে, কারণ এটা আমার জন্য আয়, প্রতিষ্ঠানের জন্য আয়। তাহলে আমরা এখানে লিখে নিব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। দেখেন এই উত্তোলনের সুদ লেখার পরে আমাদের আছে কে, রহিম, তারপর আছে আমাদের করিম, দুইটি আমরা এখানে লিখে নিব। তো লেখার পরে আমাদের এখানে উত্তোলনের সুদের গণনা কার্যের মাধ্যমে দেখাতে হবে। তো আমরা এখানে লিখে নিব, দেখেন উত্তোলনের সুদ। দেখেন এই উত্তোলনের সুদের ভিতরে আমাদের প্রথমে আছে রহিম। তো রহিম ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে 20,000 টাকা উত্তোলন করে, কত হাজার টাকা উত্তোলন করে, 20,000 টাকা। এখন বলছে মূলধন এবং উত্তোলনের উপরে 10% সুদ, তো আমরা এখানে 10% করব। এখন দেখেন 10% করার পরে এখানে কাজ আছে, আমাদেরকে এখানে কি বলছে যে প্রতি মাসে উত্তোলন করছে, বা এখানে আমাদেরকে বলছে যে 2 মাস পর পর উত্তোলন করছে, এমন কিছু বলে নাই। আমাদেরকে এখানে বলছে ওই বছরে, তার মানে এটা বাৎসরিক উত্তোলন। কি উত্তোলন, এটা হচ্ছে বাৎসরিক উত্তোলন। ভালো করে এই জিনিসটা বুঝতে হবে, এটা তো অনেকে ভুল করে। এখানে বলছে ওই বছরে রহিম ও করিম যথাক্রমে 20,000 টাকা ও 17,000 টাকা কারবার থেকে উত্তোলন করেছিলেন। তাহলে ওই বছর বলতে তারা পুরো বছর ধরে কি করছে, উত্তোলন করছে কত হাজার টাকা, 20,000 টাকা। এমন যদি বলা থাকে, অর্থাৎ বাৎসরিক উত্তোলন বা পুরো বছর ধরে উত্তোলন যদি বলা থাকে, তাহলে আপনারা সবসময় উত্তোলন উপরে 6 মাসের সুদ ধার্য করবেন। কত মাসের সুদ, 6 মাসের সুদ ধার্য করবেন। তো সেজন্য আমরা এখানে 6 দ্বারা গুণ করব আর 12 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে কত আসে, দেখেন আমাদের এখানে আসবে 1,000 টাকা। 10% করবেন 2,000, এটাকে 6 দিয়ে গুণ 12 দ্বারা ভাগ করবেন, 1,000 টাকা আসবে। এরপর আপনাদের আছে এখানে করিম। তো আমরা এখানে করিমেরটা বের করব।
তো করিম ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে 17,000 টাকা কি করে উত্তোলন করে পুরো বছর ধরে 10% করবেন, এরপরে সেম কাজ করবেন, 6 দ্বারা গুণ করবেন, 12 দ্বারা ভাগ করবেন। তো 6 দ্বারা গুণ 12 দ্বারা যদি ভাগ করেন আপনাদের এখানে আসবে 850 টাকা। কত টাকা? 850 টাকা। এতে হচ্ছে উত্তোলনের পরিমাণ। তো আমরা দেখেন রহিমের ঘরে বসাবো 1000 টাকা আর করিমের ঘরে বসাবো আমরা 850 টাকা। দুইটাকে যোগ করলে আমাদের এখানে আসবে 1850 টাকা। এটি হচ্ছে আমাদের সাধারণত মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ বের করার নিয়ম। এখন আসেন, যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে ব্যবসায়ী প্রতিষ্ঠান তাকে একটি বেতন দেয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে দেখেন আজকের অঙ্কে আমাদেরকে এখানে কি বলছে, রহিম মাসিক 1000 টাকা করে বেতন পাবে, তার মানে এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আর ব্যয় সবসময় কোন দিকে আসবে? ডেবিট পাশে আসবে। তো আমরা এখানে লিখে নিব রহিমের মূলধন হিসাব, রহিমের মূলধন হিসাব, রহিমের মূলধন হিসাব, এই কথাটা আমরা এখানে লিখে নিব। এখন দেখেন এখানে অনেকে যে কাজটি করে, অনেকে লেখে যে অংশীদারদের মূলধন হিসেব, কথাটা লেখে না। এখানে যেহেতু একজন মাত্র অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বেতন পাবে, সেজন্য ওই ব্যক্তির নামে আমরা এখানে লিখে নিব মূলধন হিসাব, কারণ এটা তার মূলধন হিসাবে যাবে। এখানে দুইজনের যাবে না। যদি দুইজন হতো তাহলে লিখতাম এখানে অংশীদারদের মূলধন হিসাব। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো সে কিভাবে বেতন পাবে? তো আমরা বেতন এখানে লিখে নিব। তো বেতন পাবে প্রত্যেক মাসে কত টাকা করে? 1000 টাকা করে। আর আমরা অঙ্ক করি 1 বছরের জন্য, তাহলে আমাদের এখানে আসবে 12,000 টাকা। 12 দ্বারা গুণ করে ফেলবেন। এই কাজটা এখানে করলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আসেন, দেখেন বেতন প্রতিষ্ঠানের জন্য ব্যয়। এরপর আমাদের যে ব্যয়টি আছে সেটা হচ্ছে, যদি অংশীদাররা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ দেয় তাহলে তাদেরকে ঋণের উপর একটা সুদ দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়। তাহলে দেখেন এখানে আমাদের আজকে 2024 সালের 1 অক্টোবর তারিখে করিম 20,000 টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ দিয়েছিল বা ঋণ হিসাবে আনে, তাহলে তার ঋণের সুদটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হবে। তাহলে আমরা এখানে লিখে নিব যে করিমের ঋণ হিসাব, করিমের ঋণ হিসাব। দেখেন ছোটোখাটো অনেক ভুল করে আমাদের, মানে স্টুডেন্টরা যখন সমাধান করতে যায় তারা তখন অনেক ছোটোখাটো ভুল করে। তারা এখানে ভাবে যেহেতু আমি রহিমের মূলধন হিসাব লিখছি বেতনের সময়, এখন আমি করিমের মূলধন হিসাব লিখবো, এরপরে আমি এখানে ঋণের সুদটা কথাটা লিখে নিব। তো দেখেন ঋণের সুদটা এখানে ঠিক আছে, ঋণের সুদ কথাটা আপনি এখানে লিখতে পারেন, কিন্তু আপনি এখানে কখনোই মূলধন হিসাব লিখতে পারবেন না, কারণ ঋণ প্রতিষ্ঠানের জন্য কখনোই মূলধন না, এটা প্রতিষ্ঠানের জন্য দায়ী। সেজন্য আমরা এখানে লিখবো করিমের ঋণ হিসাব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ঋণের সুদ কিন্তু ক নম্বরে দেখিয়েছিলাম 300 টাকা। কত টাকা? 300 টাকা দেখিয়েছিলাম। জাস্ট এটা এখানে বসিয়ে দেবেন। এবার দেখেন প্রতিষ্ঠানে আর কোনো ব্যয় আছে কিনা, যদি ব্যয় থাকে তাহলে এখানে নিয়ে আসবেন। আজকের অঙ্কে কোনো ব্যয় নেই। এখন আমরা দেখব যদি প্রতিষ্ঠানে আরও কোনো আয় থাকে সেটিকে আমরা এখানে নিয়ে আসবো। আমরা দেখেন ক্রেডিট পাশে আরেকটা জিনিস আছে আনি, সেটি হচ্ছে পণ্য উত্তোলন। অংশীদাররা যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে সেটা ক্রেডিট পাশে চলে আসে। আজকের অঙ্কে এটি নেই, তার মানে আমাদের আজকের অঙ্কে আর কোনো কিছু নেই। এখন আমরা কি করব, এখানে মুনাফার অংশটুকু বের করব। তো মুনাফার অংশটুকু কীভাবে বের করব? সেটি হচ্ছে আমাদের যে পাশে টাকার পরিমাণ বেশি সেটিকে আগে আমরা নামাবো। তো দেখেন আমাদের ক্রেডিট পাশে টাকা অবশ্যই বেশি হবে, কারণ এখানে 1,35,000 টাকা আছে। এই টাকাটাকে আমরা এখানে নামাবো। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, 1,35,000 টাকা যোগ 1850 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,36,850 টাকা। এটি আমরা এখানে বসাবো, এটাকে ক্লোজ করে ফেলবো। এই টাকাটাকে আমরা নিয়ে আসবো ডেবিট পাশে, এখানে বসাবো 1,36,850 টাকা। এটা ক্লোজ করবেন। এখন কি করবেন আপনি দেখেন, এই যে আপনি টোটাল আয় পাইছেন, এই আয় থেকে ব্যয় সবগুলোকে বিয়োগ করে ফেলবেন। তো বিয়োগ করলে এখানে আসবে আমাদের উপরে 25,000 টাকা বিয়োগ 12,000 টাকা, তারপর আমরা বিয়োগ করবো এখানে 300 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 99,550 টাকা, 99,550 টাকা। এই যে 99,550 টাকা আসছে, এটা হচ্ছে তাদের বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফাটা আমরা দুইজনের ভিতরে বন্টন করে দেব। সেজন্য যেহেতু আমরা দুইজনের ভিতরে বন্টন করব, এখন এখানে আমরা একটা হেডিং করব, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। কি করবেন? অংশীদারদের মূলধন হিসাব। এটার জন্য আপনি এখানে হেডিং করবেন অংশীদারদের মূলধন হিসাব। এরপর আপনি এখানে লিখবেন মুনাফার অংশ, মুনাফার অংশ। এখন মুনাফার অংশটুকু যেটা হয়েছে এটা আমরা কি করব, দুইজন, একজন হচ্ছে রহিম আরেকজন হচ্ছে করিম, তাদের ভিতরে বন্টন করে দেব। করিম, এটা একটু ভালো করে বুঝতে হবে। এখন এটা গণনা কার্যের মাধ্যমে আপনাকে দেখাতে হবে। তো আমরা গণনা কার্য 3 এখানে করব।
তো দেখেন গণনা কার্য 3-এর ভিতরে আমাদের এখানে যেটি যাবে সেটি হচ্ছে মুনাফার অংশ। মুনাফার অংশ। তো মুনাফার অংশের ভিতরে আমাদের প্রথমে আছে রহিম। তো রহিমের মুনাফার অংশটুকু আমরা বের করব। আমাদের টোটাল টাকা হচ্ছে 99,550 টাকা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব। দেখেন এখানে আমাদেরকে প্রশ্নের শুরুতে একটা জিনিস বলছে যে রহিম ও করিম একটি অংশীদারি কারবারে দুজন অংশীদার 2024 সালে 1 জানুয়ারি তারিখে তারা 1,50,000 টাকা এবং 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। চুক্তি অনুযায়ী দেখেন এখানে কিন্তু মুনাফার অংশ বন্টন করার একটা শেষে লাইন বলে দিছে আপনাদেরকে, এটা একটু খেয়াল করেন। বলছে ব্যবসার মুনাফা 2:1 অনুপাতে বন্টিত হবে। কত ইস্টু? 2:1 অনুপাতে বন্টিত হবে। তো দেখেন এখানে 2:1 বলতে কি বোঝায়? 2:1 বলতে বোঝানো হচ্ছে এখানে প্রথমে যে 2 আছে এটা হচ্ছে আমাদের প্রথম অংশীদারের, আর দ্বিতীয় যে 1 আছে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশীদারের। তো আমরা এখানে যখনই মুনাফার অংশটুকু বের করব তখন তাদের দুইজনের মুনাফার অনুপাতকে যোগ করে ফেলবো। দেখেন 2 যোগ 1, তাহলে আমাদের এখানে কত আসবে? 3 আসবে। তো আমরা 3 দ্বারা সবসময় ভাগ করব, অর্থাৎ অনুপাতের যোগফল দ্বারা ভাগ করবেন। আর এখানে যেহেতু এখন আমরা রহিমেরটা বের করব, রহিম আমার জন্য প্রথম অংশীদার, সেজন্য তার প্রথম অনুপাতের মান কত? 2। এই 2 দ্বারা আমরা এখানে গুণ করে ফেলবো, তাহলে আমাদের এখানে রহিমের মুনাফার অংশটুকু পেয়ে যাব। তাই 2/3, তাহলে আমাদের এখানে আসবে 66,367 টাকা। 0.6 আছে, আপনারা এখানে 7 করে নেবেন। এরপর আপনাদের আছে করিম। তো করিমের হচ্ছে 99,550 টাকা। এটাকে সেম করিমের অনুপাত কত? 1 দ্বারা গুণ করবেন, আর তাদের দুজনের অনুপাতের যোগফল হচ্ছে 3 দ্বারা ভাগ করে ফেলবেন। তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন, 1/3 আসবে এখানে 33,183 টাকা। এটা আপনি এখানে বসাবেন। তাহলে এবার এই টাকাটাকে এখানে নিয়ে আসবেন, 63,367 টাকা আর 33,183 টাকা। দুইটিকে যখন যোগ করবেন দেখবেন যে এই টাকাটা চলে আসবে। তো এইভাবে আমাদেরকে অংশীদারি ব্যবসাটা করতে হয়, অর্থাৎ অংশীদারি ব্যবসার লাভ লোকসান আবন্টন হিসাব করতে হয়। এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনাকে গ নাম্বার সৃজনশীলে বলছে যে অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করো। তো অংশীদারদের মূলধন হিসাব যদি কখনোই নির্ণয় করতে বলে, তাহলে আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব করছি এই লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশের গুলা মূলধন হিসেবে চলে যাবে ক্রেডিট পাশে, আর আমাদের ক্রেডিট পাশে যে আইটেমগুলো থাকবে সেটা মূলধন হিসাব করার সময় সেটা চলে যাবে ডেবিট পাশে। এই জিনিসটা মাথায় রাখেন, ডেবিট পাশেরগুলো যাবে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশেরগুলো আসবে ডেবিট পাশে, শুধুমাত্র 2টি জিনিস বাদে। কয়টি জিনিস বাদে? 2টি জিনিস বাদে। মূলধন হিসাব বা চলতি হিসাব যখনই আমরা করতে যাব তখন কখনোই আমরা অংশীদারদের এই নিট লাভ এবং ঋণের সুদ, নেট লাভ এবং ঋণের সুদ, এগুলো কখনোই মূলধন হিসাব বা চলতি হিসাবে আসবে না। আশা করি খ নাম্বারটি বুঝতে পারছেন ভালোভাবে। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেবো। এখানে গ নাম্বার বলছে অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করো। তো এটি বলছে আমাদেরকে। তো আমরা যখন মূলধন হিসাব বা চলতি হিসাব করতে যাব তার গড়টি কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। দেখেন এখানে আপনি লিখবেন অংশীদারদের মূলধন হিসাব, 2টি পক্ষ থাকবে, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। ডেবিট দিকে যে গড়গুলো হবে ক্রেডিট পাশেও সেম গড় হবে। তারিখ বিবরণ রহিমের টাকা করিমের টাকা এটি হবে, এরপরে তারিখ বিবরণ রহিমের টাকা করিমের টাকা, এভাবে আপনি গড়টি করে নেবেন। এখন আমাদেরকে যেহেতু মূলধন হিসাব করতে বলছে, তাহলে ভালো করে একটা জিনিস মনে রাখেন, যখনই মূলধন করতে বলবে তখনই আমরা মূলধনের অংশটুকু নিয়ে অঙ্কটি করব। এটি একটু ভালো করে মনে রাখেন, যখনই মূলধন হিসাব করতে বলবে তখন আমরা অংশীদারদের যে মূলধন আছে ওই মূলধনের টাকাটা নিয়ে কি করব, অঙ্কটাই শুরু করব। আর যদি চলতি হিসাব করতে বলে তখন মূলধনের অংশটুকু আসবে না, জাস্ট এখানে এতটুকুই পার্থক্য, আর সব কিছু সেম থাকবে। তো দেখেন আমরা এখানে যেহেতু অংশীদাররা এখানে 2জন অংশীদার ছিল রহিম এবং করিম, আর 2জনে ব্যবসায়ী প্রতিষ্ঠানে কি দিছে, মূলধন দিছে। তো মূলধন কখন দিছে? বলছে যে তারা এখানে আমাদের যে করিম ও রহিম একটি অংশীদারি কারবারের 2জন অংশীদার 2024 সালের 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 1,50,000 টাকা ও 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এখানে যেহেতু তারা মূলধন দিছে, মূলধন দেওয়াতে একদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, আর একদিকে তাদের মূলধনের পরিমাণটা বৃদ্ধি পাইছে। তাহলে মূলধনটা সবসময় চলে যাবে কোন পাশে? ক্রেডিট পাশে। তো আমরা এখানে লিখে নিব 2024 জানুয়ারির 1 তারিখ, এখানে লিখে নিব। উল্টো দিকের কথা লিখে নিব নগদান হিসাব। কি লিখে নেবেন? নগদান হিসাব। নগদান হিসাব কথাটা লেখার পরে রহিম দিয়েছিল আমাদের কত? 1,50,000 টাকা, এটি লিখে নিব। এর 1 লক্ষ টাকা। আচ্ছা দেখেন এটি লেখার পর এখন আমাদেরকে খেয়াল করতে হবে, মূলধন যেহেতু প্রতিষ্ঠানিক অর্থাৎ মূলধন হিসাব করার সময় যেহেতু এটি ক্রেডিট পাশে যাবে, আর অংশীদাররা যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে তাহলে সেই উত্তোলনটা চলে যাবে ডেবিট পাশে। আজকের অঙ্কে কিন্তু রহিম এবং করিম 2জনে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানে উত্তোলন করে। তো আমরা উত্তোলনটাকে নিয়ে আসবো
কোথায়? ডেবিট পাশে। তো এখানে লিখে নিব আমরা 2024 ডিসেম্বর 31 তারিখ। এখানে যেহেতু তারা পুরো 1 বছর থেকে কি করে? উত্তোলন করে। তো আমরা এখানে লিখে নিব নগদ উত্তোলন। তারা দুইজনে কি করে? নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন কত হাজার টাকা? রহিম করে 20,000 টাকা এবং করিম করে 17,000 টাকা। এটি আমরা এখানে লিখে নিব। দেখেন, মূলধন যাবে ক্রেডিট পাশে আর উত্তোলন যাবে কোন দিকে? মূলধন যাবে ক্রেডিট পাশে, উত্তোলন যাবে ডেবিট পাশে। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা যে খ নম্বরে লাভ লোকসান আবন্টন হিসাব করছি, ওই লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশের গুলো আমরা নিয়ে যাব এখানে ক্রেডিট পাশে, আর ক্রেডিট পাশের গুলো নিয়ে আসবো আমরা এখানে ডেবিট পাশে। তো সেজন্য আমরা এখানে যে কাজটি করবো, আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব নামে এখানে একটি হেডিং করবেন, লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাব, এটির জন্য আপনি এখানে একটি হেডিং করবেন। এই সেম কথাটার জন্য আপনি এখানে ডিসেম্বর 31 তারিখ লিখে এখানে লিখবেন লাভ লোকসান আবন্টন হিসাব। এখন দেখেন, আমরা যে এখানে লাভ লোকসান আবন্টন হিসাব করছি, তখন আমাদের ডেবিট পাশে কি ছিল? ডেবিট পাশে ছিল অংশীদারদের মূলধনের সুদ। তাহলে আমরা এখানে মূলধনের সুদটা নিয়ে আসবো ক্রেডিট পাশে। কোন পাশে নিয়ে আসবো? ক্রেডিট পাশে নিয়ে আসবো। লিখবো মূলধনের সুদ। তো দেখেন, মূলধনের সুদ কিন্তু আমাদের দুজন পায়। রহিম পায় কত? 15,000 টাকা এবং করিম পায় 10,000 টাকা। সেম টাকাটা আমরা এখানে কি করব? লিখে নিব। তাহলে 10,000 টাকা এবং 15,000 টাকা আমরা তাদের দুজনের ঘরে লিখে নিয়েছি। এরপরে আমাদের ডেবিট পাশে ছিল বেতন। আমরা এখানে বেতনটা নিয়ে আসব। তো বেতন কে পায়? বেতন পেয়েছিল আমাদের এখানে যে রহিম কত হাজার টাকা বেতন পায়? পুরো 1 বছরে 12,000 টাকা বেতন পায়। সেজন্য আমরা এখানে 12,000 টাকা লিখে নিব তার ঘরে। এরপরে দেখেন ছিল ঋণ সুদ। ঋণের সুদ কিন্তু এখানে আসবে না, আমি পূর্বে বলছি ঋণের সুদ এখানে আসবে না। এরপরে ছিল আমাদের মুনাফার অংশ। তো আমরা এখানে মুনাফার অংশটুকু নিয়ে আসবো। লিখব মুনাফার অংশ। তো দেখেন, মুনাফার অংশের পরিমাণ রহিমের ছিল কত? আমাদের রহিমের ছিল এখানে 66,367 টাকা, আর আমাদের যে করিম ছিল তার ছিল 33,183 টাকা। এই টাকাটা আমরা এখানে বসিয়ে দেব। দেখেন, জাস্ট আপনারা দেখে দেখে ইনফরমেশনগুলো বসিয়ে দেবেন, আর কোনো কাজ নেই। এবার দেখেন, ডেবিট পাশে আর কিছুই ছিল না লাভ লোকসান আবন্টন হিসাবে। ক্রেডিট পাশে কি ছিল? ক্রেডিট পাশে ছিল দুইটা জিনিস, নিট লাভ আর উত্তোলনের সুদ। নিট লাভ এখানে আসবে না, তো আমাদের বাকি আছে কি? উত্তোলনের সুদ। সেই উত্তোলনের সুদটাকে আমরা এখানে লিখে নেব, উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদের পরিমাণ ছিল আমাদের 1,000 টাকা, আরেকজনের ছিল আমাদের 850 টাকা। এই ইনফরমেশনটা আমরা এখানে বসিয়ে দেবো। এখন দেখেন কোন দিকের টাকা বেশি। এখন আপনাকে এখানে ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি বের করতে হবে। তো যে দিকের টাকা বেশি সেই ইনফরমেশনগুলো আগে এখানে আপনি নামাবেন। একটু উপরে নিই। দেখেন, এখানে আমরা কি করব? এখানে দাগটি দিয়ে দিব। তো দাগটি দেওয়ার পরে আমরা এখানে প্রথমে যে কাজটি করব, আমরা এখানে রহিমের টাকাটা বের করে নিব। আমাদের যেহেতু রহিমের ঘরের টাকা এখানে বেশি, ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশে বেশি, তো আমরা এখানে নিব 1,50,000 টাকা, যোগ করব 15,000 টাকা, তারপরে যোগ করব 12,000 টাকা, তারপর আমরা এখানে যোগ করব 66,367 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 2,43,367 টাকা। তো আমরা এখানে লিখে নিব 2,43,367 টাকা। এটি আমরা এখানে লিখে নিব। তাহলে দেখেন, এটিকে আমরা এখানে ডাইরেক্ট ক্লোজ করে ফেলবো। এই টাকাটাকে আমরা নিয়ে আসবো ডেবিট পাশে রহিমের ঘরে। তো আমরা এখানে প্রথমে দাগ দিব সেম বরাবর, এরপরে লিখব 2,43,367 টাকা। এই টাকাটাকে এখানে আমরা ক্লোজ করে ফেলবো। তো ক্লোজ করার পরে উপরে টাকাগুলো থেকে কি করব? বিয়োগ করব। তো বিয়োগ হচ্ছে আমাদের কত? এখানে 21,000 টাকা। উপরে বিয়োগ করলে আপনাদের এখানে আসবে 2,22,000। আমি একটু বড় করে লিখি, দাঁড়ান, 2,22,367 টাকা। এরপরে দেখেন, আমরা এখানে লিখে নিব ব্যালেন্স C/D। এটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখে। তাহলে আমরা ব্যালেন্স সিডিটা কীভাবে বের করছি সেটা আশা করি বুঝতে পারছেন। এখন সেম কাজটা করব আমরা করিমের ঘরে। 1,00,000 টাকা আছে, তারপরে যোগ করবে এখানে 10,000 টাকা, তারপরে যোগ করবে এখানে 33,183 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,43,183
183 টাকা। এই টাকাটাকে আমরা এখানে ক্লোজ করব। সেম টাকাটাকে আমরা করিমের ঘরে ডেবিট পাশে নিয়ে আসব। তো নিয়ে আসলে আমাদের এখানে হবে 1,43,183 টাকা। এটা আমরা এখানে বসাবো, এটাকে আমরা ক্লোজ করে ফেলবো। এখন আমরা তার থেকে ডেবিট দিকে যে টাকাগুলো ছিল সেগুলো বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করলে আমরা এখানে 17,850 টাকা এটা বিয়োগ করব। তাহলে আমাদের এখানে আসবে 1,25,333 টাকা। 333 টাকা, এটা একটু বুঝে নেবেন। 333 টাকা। আচ্ছা, এখানে আমাদের কত আসছে? 1,25,333 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স সিডি। যেহেতু এটা একবার লিখে ফেলছি আর আমাদের লেখা লাগবে না। এই ব্যালেন্স সিডিটা পরবর্তী বছর হয়ে যাবে আমাদের জন্য ব্যালেন্স বিডি। তো আমরা এখানে লিখে নিব। দেখেন টাকাগুলো একটু বুঝে সুন্দরভাবে লিখবেন আপনার খাতার মধ্যে। আমার এখন দেখেন 2025 সাল আমরা এখানে লিখে নিব। এরপর আমরা জানুয়ারির 1 তারিখ লিখে নিব। তো জানুয়ারির 1 তারিখে এটা আমাদের জন্য হয়ে যাবে ব্যালেন্স বি/ডি। কি হয়ে যাবে? ব্যালেন্স বি/ডি। তাহলে এখানে আমাদের রহিমের ঘরে ছিল 2,22,367 টাকা। এটা আমরা এখানে লিখে নিব। আর আমাদের করিমের ঘরে ছিল 1,25,333 টাকা। এটা আমরা এখানে লিখে নিব। এভাবে করে নিলে আপনাদের অঙ্কটাই হয়ে যাবে। আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও পরবর্তী যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করে দেব। সকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।